সুপ্রভাত। জার্নিমিট ছোট চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বড়দিন 25 ডিসেম্বর। আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আপনাদের একটা সুন্দর দর্শনীয় স্থান দেখানোর জন্য। আমি এখন বিধাননগর স্টেশনে আছি। এখন সময় হচ্ছে 7:30। 8:06 শিয়ালদা কাটোয়া লোকালে করে আমি আজকে বাঁশবেড়িয়াতে যাব। বাঁশবেড়িয়াতে গিয়ে আমি আপনাদের দর্শন করব একটা সুন্দর আধ্যাত্মিক পরিবেশ ঘেরা আশ্রম, যার নাম হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম। চলুন তাহলে রওনা হওয়া যাক শিয়ালদা কাটোয়া লোকাল করে বাঁশবেড়িয়ার উদ্দেশ্যে। এখনও আধ ঘন্টা সময় আছে। আমি টিকিট কেটে নিয়েছি ইউটিএস অ্যাপের মাধ্যমে। এখান থেকে শিয়ালদা থেকে বাঁশবেড়িয়া যাতায়াত হচ্ছে 15-30 টাকা। আপনারা এই বাঁশবেড়িয়া হাওড়া থেকেও যেতে পারেন। হাওড়া থেকেও হাওড়া কাটোয়া লোকাল ধরে এই বাঁশবেড়িয়া স্টেশনে যাওয়া যায়। শিয়ালদা থেকে বাঁশবেড়িয়া যেতে আমার সময় নেবে 1 ঘন্টা 31 মিনিট। আর রেলওয়ে দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার। আর মাঝখানে 12টা স্টেশন থামবে। আর আপনারা যদি হাওড়া থেকে যান তাহলে হাওড়া থেকে কিন্তু আপনার কম সময় লাগবে। হাওড়া থেকে 1 ঘন্টা 7 মিনিট লাগবে আপনাদের এই বাঁশবেড়িয়া স্টেশন যেতে। আর রেলওয়ে দূরত্ব হাওড়া থেকে 42 কিলোমিটার। আর মাঝখানে কিন্তু 16টা স্টেশন থামবে। তাহলে আমি ডিটেলস আপনাদের যাত্রার বিবরণ দিয়ে দিলাম কিভাবে আপনারা এই বাঁশবেড়িয়া স্টেশনে যাবেন। 8:06 শিয়ালদা কাটোয়া গ্যালোপিং লোকাল অ্যানাউন্স করে দিয়েছে বিধাননগর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। এখন ট্রেন ঢুকবে, ওয়েট করছি। আজকে মারাত্মক ভিড়, কিন্তু ট্রেনে মারাত্মক ভিড়। বড়দিনে ভেবেছিলাম আজকে ট্রেন ফাঁকা থাকবে, কিন্তু প্রচুর ভিড়। তাও ব্যান্ডেলে আমি মোটামুটি গেটের সামনে চলে এসেছি। নেক্সট স্টেশন হচ্ছে বাঁশবেড়িয়া। বাঁশবেড়িয়াতে নামবো। ঠিক 10টায় আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিল। মোটামুটি 23 মিনিট লেটে গাড়ি পৌঁছেছে। 9:37 রাইট টাইম ছিল। তো এখন 10টা বাজে। আমি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ফুটওভার ব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে যাব। তারপর ওখান থেকে টোটো বা অটো ধরে কুন্ডু ঘাট বলে একটা জায়গা আছে, ওই কুন্ডু ঘাটে আমাকে যেতে হবে। চলুন তাহলে এবার 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে স্টেশনের বাইরে বেরোচ্ছি। বাঁশবেড়িয়া স্টেশন থেকে সোজা হাঁটতে হাঁটতে সামনে টোটো স্ট্যান্ডে গিয়ে জিজ্ঞেস করি কুন্ডু ঘাট কোন টোটোটা যাবে। দাদা, কুন্ডু ঘাট কোন টোটো যাবে? হ্যাঁ, কুন্ডু ঘাট সামনে। কুন্ডু ঘাট একজন আছি। টোটো পেয়ে গেলাম কুন্ডু ঘাটে। 10 টাকা নেবে। মোটামুটি 5 থেকে 10 মিনিট লাগবে। না 5 মিনিট, মানে হাঁটা পথেও চলে যাওয়া যায়, তাই তো। বাঁশবেড়িয়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার একটি সুন্দর শহর ও পৌরসভা এলাকা। এই শহরে অগণিত মানুষের আগমন হয় প্রসিদ্ধ হংসেশ্বরী মন্দির, বাসুদেবের মন্দির ও আনন্দময়ী কালী মন্দির দর্শন করতে। কিন্তু অনেকের কাছে অজানা গঙ্গার পাড়ে অবস্থিত মনোরম পরিবেশ ঘেরা শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম, যেখানে আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি। এই স্টপেজটার নাম হচ্ছে কুন্ডু ঘাট। এই দেখুন একটা দোকান আছে, মা আনন্দময়ী গিফট সেন্টার। এইখানে আমাকে টোটো নামিয়ে দিল। এইখান থেকে সামনে যে গলি আছে দেখুন, এইখান দিয়ে সোজা যেতে হবে। যাওয়া যাক হেঁটে হেঁটে। কোথায় কোথায় নিয়ে যাচ্ছি আপনাদের। ওই মেন রাস্তা দিয়ে আমি ঢুকলাম। 2 মিনিট হাঁটা পথ। 2 মিনিট হাঁটা পথেই সোজা চলে এলাম শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মূল প্রবেশদ্বারের সামনে চলে এসেছি। আশ্রমের প্রবেশের মুখে একটি লোহার গেট ও আশ্রমের চারিধার মানুষ সমান পাঁচিল দিয়ে ঘেরা। আশ্রমের প্রবেশের মুখেই চোখে পড়বে 3 চূড়া বিশিষ্ট অপূর্ব আশ্রমের মূল মন্দির। আশ্রম প্রাঙ্গণে প্রবেশ করেই ডান দিকে পড়বে পাথর দিয়ে মোড়া তুলসী মঞ্চ। তুলসী মঞ্চের পাশে লাল সিমেন্ট দিয়ে বাঁধানো বেদির মাঝে
পঞ্চবটী বৃক্ষ, যার ছায়ায় আশ্রমে প্রবেশ করেই ভক্ত দর্শনার্থীরা একটু বিশ্রাম নিয়ে নেন। পঞ্চবটী বৃক্ষের পাশেই আশ্রমের কার্যালয় ও বিবেকানন্দ পুস্তক ভাণ্ডার। এখানে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রকাশিত পুস্তক পাওয়া যাবে। আশ্রমের প্রবেশদ্বার দিয়ে ঢুকেই প্রথমে পড়বে মূল মন্দির। অপূর্ব 3 চূড়া বিশিষ্ট এই মন্দির। সামনে থেকে 2টি ছোট চূড়া দেখা যাচ্ছে, আর বড় চূড়াটি পেছনে, যা এই মন্দিরের মূল গর্ভগৃহের চূড়া। এই আশ্রম 1982 সাল থেকে স্বামী বিবেকানন্দ পাঠচক্র ছিল। পবিত্র বাঁশবেড়িয়া অঞ্চলের মানুষেরা ঠাকুর রামকৃষ্ণ মিশন ও মঠের ভাবধারায় যারা দীক্ষিত, তারা এই গঙ্গার ধারে এই আশ্রমটিতে স্বামী বিবেকানন্দ পাঠচক্র হিসাবে 2000 সাল অবধি চালিয়েছিলেন। 2000 সালের পরে স্বামী উমেশানন্দজি মহারাজের অনুপ্রেরণায় স্বামী বিবেকানন্দ পাঠচক্র শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে রূপান্তরিত হয়। স্বামী উমেশানন্দ মহারাজ 2000 সাল থেকে 2018 সাল অবধি অক্লান্ত পরিশ্রম করে এই আশ্রমের বর্তমান রূপ দিয়েছেন। 2018 সালে স্বামী উমেশানন্দ মহারাজ অমরনাথ দর্শন করতে গিয়েছিলেন এবং ওখানেই উনি দেহত্যাগ করে সমাধি লাভ করেন। তারপর থেকে ওনার চিন্তাধারাকে ধরে রেখে এই আশ্রম বিভিন্ন কর্মের মাধ্যমে মানব সেবার কাজ চালিয়ে যাচ্ছে। মন্দিরে প্রবেশের মুখেই মহারাজ বসে হোমযজ্ঞ করছেন, তাই এই মুহূর্তে আমি মন্দিরে প্রবেশ করতে পারবো না। আজকের হোমযজ্ঞ ও ঠাকুরকে ভোগ নিবেদন মানুষের কল্যাণে আয়োজন করেছেন এই আশ্রমেরই এক ভক্ত ও সেবায়েত শ্রী মিলান বসু মহাশয়। এই উপলক্ষে আজ আশ্রমে অনেক ভক্তদের আগমন হয়েছে। এসেই আমাকে ফল প্রসাদ খাওয়ার জন্য অনুরোধ করলেন। আগে টিফিন বলেছিলেন, কিন্তু আমি তো আপনারা জানেন যে বাইরে আমি সচরাচর ভাজাভুজি খাই না, তাই জন্য আমি ওনাকে বললাম যে ফল প্রসাদ খাবো। তো আমাকে ফল প্রসাদ দেওয়া হলো, তো আমি ফল প্রসাদটা গ্রহণ করে তারপর আপনাদের আমি পুরো আশ্রমটা ঘুরিয়ে দেখাবো। অন্য ভক্ত ও দর্শনার্থীদের সকালের টিফিন মুড়ি ও তেলে ভাজা, সাথে ফল দেয়া হচ্ছে। আপনি কি প্রথম থেকে দেখেন? একবার প্রথম দেখেন, ঠিক আছে। আর আপনি যেগুলো দেখান সেগুলো আমি প্রত্যেকটা ফলো করি। হ্যাঁ, হোমযজ্ঞ সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করতে পারবো। মূল মন্দিরে প্রবেশ করে বিশাল উপাসনা কক্ষ। উপাসনা কক্ষের দেওয়ালে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 16 জন পার্শ্বদ সন্ন্যাসীদের ছবি টাঙানো আছে, যা দেখে উপাসনা কক্ষে প্রবেশ করে মনে এক অদ্ভুত শান্তি ও শক্তি অনুভব করলাম। প্রবেশদ্বারের ঠিক উপরে ঠাকুর, মা ও স্বামীজির ছবি টাঙানো আছে, যাদের আশীর্বাদ নিয়েই মন্দিরে প্রবেশ করতে হবে। উপাসনা কক্ষের শ্বেতপাথরের মেঝ সুন্দর গালছি দিয়ে মুড়ে ফেলা হয়েছে, যাতে ভক্তরা আরামে বসে ধ্যান, উপাসনা ও ঠাকুরকে এক মনে ডাকতে পারেন। মূল গর্ভগৃহের প্রবেশদ্বারের উপরে সারদা মায়ের দশভুজা রূপের একটি ছবি বাঁধিয়ে রাখা হয়েছে। গর্ভগৃহের বাম পাশে সারদা মায়ের একটি বিশাল ছবি ও তার নিচে একটি ছোট ছবি রাখা আছে। মায়ের অপূর্ব চিত্রটি দেখে মনে এক প্রকার শান্তি অনুভব করলাম, যা বলে বোঝানো যাবে না। মূল গর্ভগৃহে শ্বেতপাথরের বেদিতে অপূর্ব কারুকার্য খচিত কাঠের 3টি সিংহাসনের মধ্যিখানে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি প্রতিষ্ঠিত। ঠাকুরের ডান দিকে সিংহাসনে স্বামী বিবেকানন্দ ও বাম দিকের সিংহাসনে সারদা মায়ের ছবি প্রতিষ্ঠিত। সম্পূর্ণ বেদি ফুল দিয়ে সুন্দরভাবে সজ্জিত। বেদির এক কোণায় প্রভু যীশুখ্রিস্টের ছবি ফুল দিয়ে রাখা আছে। আজ প্রভু যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে গর্ভগৃহ সুন্দরভাবে সাজানো হয়েছে। মন্দিরের গর্ভগৃহ পর্দায় ঢেকে দেওয়া হয়েছে। সময় হয়ে গেছে, কিছুক্ষণ পরে ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে।
মূল মন্দিরের ডান পাশে পরপর 4টি মন্দির ও দুর্গা মণ্ডপ অবস্থিত। এবার আমরা এক এক করে সব মন্দিরগুলি দর্শন করি। প্রথম মন্দিরে দেবাদিদেব মহাদেব শিবলিঙ্গ রূপে অধিষ্ঠিত, পাশে নন্দী মহারাজ। এখানে শিবলিঙ্গটি শিলারূপে দেখা যাচ্ছে। শিবলিঙ্গের পাশে ত্রিশূল ও বাসুকীনাগ শিবলিঙ্গকে জড়িয়ে আছেন। দ্বিতীয় মন্দিরে ভগবান কৃষ্ণের অপূর্ব বিগ্রহ প্রতিষ্ঠিত। ভগবান কৃষ্ণের বিগ্রহকে অপরূপ সাজে সজ্জিত করা হয়েছে। পাশে কারুকার্য খচিত সিংহাসনে নারায়ণ শিলা রাখা আছে। তৃতীয় মন্দিরে বিশাল আকৃতিক দেবাদিদেব মহাদেব শিবলিঙ্গরূপে অধিষ্ঠিত। শিবলিঙ্গের উপরে ওম নমঃ শিবায় সুন্দর অক্ষরে লেখা আছে, আর তার উপরে সুন্দর প্রেমে ভগবান শিবের ছবি টাঙানো আছে। মন্দিরের কোণায় নন্দী মহারাজ বিরাজ করছেন। 3টে মন্দির দেখার পরে সামনে একটি সুন্দর মণ্ডপ, যা লাল কাপড় দিয়ে ঢাকা। এটা আশ্রমের দুর্গা মণ্ডপ। প্রতি বছর এখানে বেলুড় মঠের নিয়ম মেনে দুর্গাপুজো মহাসমারোহে পালিত হয়। এখানে স্বামীজির শুরু করা কুমারী পুজো খুব ঘটা করে পালিত হয়। দুর্গা মণ্ডপের ডান পাশে কালী মায়ের গর্ভগৃহ। অপরূপ সজ্জিত এই গর্ভগৃহ মা কালীর ছোট্ট একটি মূর্তি, রূপোর মুকুট পরানো, কারুকার্য খচিত কাঠের সিংহাসনে প্রতিষ্ঠিত অপূর্ব মায়ের বিগ্রহ। কালী মায়ের বিগ্রহের ডান পাশে সারদা মায়ের ছবি। বাম দিকে 2টি সিংহাসন, প্রথমটিতে গোপালের মূর্তি অধিষ্ঠিত আর দ্বিতীয়টিতে নারায়ণ শিলা ও ছোট শিবলিঙ্গ। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় নমঃ। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় সিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্তে জ্যোতিরাজায় বিবেকানন্দ শূরায় সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণী। সকল দর্শকবৃন্দকে আমাদের এই আশ্রয় পক্ষ থেকে আমার অভিনন্দন, মহারাজের অভিনন্দন জানিয়ে 2টি কথা যিনি উনি যেটা জানতে চাইলেন আমার থেকে সেটাই বলি। আমার নাম মৃণাল বসু। আচ্ছা, এই স্থায়ী বাসিন্দা। স্থায়ী এখানকারই বাসিন্দা। এখানকারই বাসিন্দা। আচ্ছা, আমার দর্শকদের 3টি প্রধান জিনিস জানার থেকে যে কোনো জায়গায় যেতে গেলে, একটা হচ্ছে ওনারা যখন সকালে দূর দূরান্ত থেকে আসবেন, আসার পরে কোনো জায়গায় কি বিশ্রাম নেওয়ার এখানে জায়গা আছে, যে দুপুরে এই জায়গাটায় যে মন্দির যখন বন্ধ হয়ে যাবে, ভোগ আরতির পর তো মন্দির বন্ধ হয়ে যাবে, আবার সন্ধ্যেবেলা তারা যদি আরতি দেখে বাড়ি যেতে চান, তাহলে সেই দুপুর সময়টুকু কি ওনারা কোথাও এখানে বিশ্রাম নিতে পারবেন? অবশ্যই পারবেন। আমাদের আশ্রম আপনারা হয়তো দেখেছেন 4তলা বিল্ডিং যেটা তৈরি হচ্ছে, তাতে ভক্ত নিবাস হিসেবে এখানে ব্যবস্থা হয়েছে, ছাত্রাবাস তো আছেই। এছাড়া একদম গঙ্গার ধারে আপনারা আছেন, আমরা আছি। যদি কখনো আপনি এখানে এসে কোনো কোথাও যদি থাকার সেই অর্থের জায়গা না পান, গঙ্গার ধারেও আপনি স্বচ্ছন্দে গরমকালে কাটিয়ে দিতে পারেন, শীতকালে রোদে পেট দিয়েও আপনি এখানে থাকতে পারেন। তাই থাকার ব্যবস্থা অবশ্যই আছে, কিন্তু যেদিন আপনি এখানে আসবেন বা আপনারা যেদিন আসবেন, সেদিন যদি কোনো কারণে আশ্রম বন্ধ থাকে, অসুবিধা কিছুই হবে না, ব্যবস্থা এখান থেকে করে দেওয়া হবে যারা এখানে আছে বা থাকে। আর দুপুরে প্রসাদের এখানে ব্যবস্থা আছে? হ্যাঁ, দুপুরের প্রসাদের ব্যবস্থা আছে, এটা খুব সত্যি কথাই। কিন্তু একটা জিনিস হচ্ছে, হঠাৎ আপনি চলে এলেন, মোটামুটি ধরুন 10 জনকে নিয়ে আপনি এলেন, তাতে একটু অসুবিধার সৃষ্টি হতে পারে। হয়তো পর্যাপ্ত পরিমাণে প্রসাদ সকলের জন্য আমরা নাও ব্যবস্থা রাখতে পারি, কিন্তু আগের দিন যদি আপনারা আমাদের এই আশ্রমের মহারাজের ফোনে একটা ফোন করে দেন, তাহলে কোনো প্রকারই অসুবিধা হবে না। আপনারা সেখানে 10 জন কেন, আরো যদি 2-1 জন আসতে চান
সমস্তভাবে আপনাদেরকে প্রসাদের ব্যবস্থা করে দেওয়া যাবে। এই প্রসাদের কোনো মূল্য আছে, বা যে যেরকম পারবে তাদের সামর্থ্য অনুযায়ী দান করবে? এইখানেই আমাদের কথাটা হচ্ছে এই, আপনি আসছেন তো ঠাকুর মা স্বামীজির চরণে ভ্রমণ করতে বা প্রণাম নিবেদন করতে। আমরা এখনো পর্যন্ত কোনো প্রসাদের কুপন বা অর্থমূল্য কিছু ধার্য করিনি, কিন্তু আপনি যখন আসছেন ঠাকুরের চরণে প্রণাম জানাতে, আপনি একটা কিছু তো সেই ঠাকুরের উদ্দেশ্যে প্রণামী দেবেন। যদি সেই প্রণামীটা আপনি দিতে ইচ্ছুক হন, আমাদের কোনো অসুবিধা নেই। তার মানে, কেননা সব মঠ মন্দির আশ্রম দান অনুদানের উপরই চলে, যে যত বেশি মানে সামর্থ্য অনুযায়ী মানুষ দান দেবে, তত বেশি আপনার সেবাটা আরো উন্নত মানের হবে। সাদরে আমরা তা গ্রহণ করব। ঠাকুরের কথায় বলি, আমরা তো হাত পেতেই আছি, যে যা দেবেন, যে ভক্ত যা দেবেন, সব সময় আমরা তা গ্রহণ করবো এবং ঠাকুরের সেবাতেই সেটা কাজে লাগাবো। আজ আমার যে দর্শকবৃন্দ আছেন, যেহেতু আমারও বয়স হয়েছে, আমার 64 বছর বয়স, আমার বেশিরভাগ দর্শকরাই হচ্ছে অ্যাবভ 60, রিটায়ারমেন্টের পরেই তারা আমার ভিডিও দেখে নানান জায়গায় যান। তো তাদের একটা সবসময় চাহিদা থাকে যে যে জায়গায় যাবে সেই জায়গায় কোনো বাথরুম টয়লেটের ফেসিলিটিস আছে। অবশ্যই আছে। বয়স হলে তো বুঝতেই পারছেন, ব্যক্তিগতভাবে আমার 75 বছর বয়স, অত বুঝতেই পারছেন এর চাহিদাটা কতটা আমি অনুভব করি। বাথরুম, পটির জায়গা সবকিছুই আছে, এবং কি স্নানের ব্যবস্থাও আছে, গিজার আছে। অতএব যদি কেউ শীতকালে এসে একটু স্নানেরও যদি করতে যান পুজো দেওয়ার আগে, তার সব ব্যবস্থাই এখানে পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। অনেক অনেক ধন্যবাদ। আশ্রমের ভেতর গান হচ্ছে বলে আমি বাইরে চলে এলাম। আমি মহারাজকে জিজ্ঞেস করলাম এখানকার যে পুজোর সময়সূচি। তো আপনারা যদি এখানে আসেন, মন্দিরের মেন গেট সকাল 5টায় খুলে যায়, কিন্তু সকাল 7টা থেকে দুপুর 12টা অবধি মন্দির খোলা থাকে এবং পুজো নেওয়া হয়। আবার শীতকালে 3:30 থেকে 8:30 বিকেলবেলা, আর গ্রীষ্মকালে হচ্ছে 4টে থেকে 9টা এই অবধি খোলা থাকে মন্দির। তো আপনারা এই সময়ের ভেতর আপনারা আসবেন, এসে এই মন্দির দর্শন করে যেতে পারবেন। আর দুপুরবেলা যেটা বন্ধ হয়ে যায় 12টা থেকে 3:30 বা 4টে, তো আশ্রমে যখন আপনারা আসবেন, মহারাজের সঙ্গে কথা বললে এখানে থাকার ব্যবস্থা করে দেবে। দুপুরবেলা আপনারা এখানে এসে বিশ্রাম নিতে পারবেন। আশ্রমের একদম পাশে মা গঙ্গা বয়ে যাচ্ছে। চলুন মা গঙ্গাকে একবার দর্শন করে নিই, এবং আপনাদেরও সুন্দরভাবে মা গঙ্গাকে দর্শন করে আসি। সুন্দর পরিবেশ, কিন্তু আপনারা অতি অবশ্যই কিন্তু একবার ঘুরে যাবেন। আমি কথা দিচ্ছি আপনাদের ভাল লাগবে, কিন্তু আসার আগের দিন কিন্তু মহারাজকে ফোন করে জানিয়ে দেবেন, তাহলে ওনারা সব ব্যবস্থা করে রেখে দেবেন আপনাদের জন্য দুপুরের প্রসাদের। আপনাদের মা গঙ্গাকে দর্শন করিয়ে দিলাম, এবার চলুন। আমি তো প্রসাদ গ্রহণ করতে পারবো না, কেননা বুঝতেই পাচ্ছেন আমি বাড়ি থেকে আজকে নিরামিষ উপমা নিয়ে এসেছি। আমার মিসেস সকালবেলা উঠে নিরামিষ উপমা করে দিয়েছে, সেই উপমাটা আমি খাবো। খেয়ে একটু আপনাদের দেখিয়ে দেবো প্রসাদ খাওয়াটা দেখিয়ে দুপুরের ভোগারতিটা দেখাবো। ভোগারতি দেখিয়ে আমি আবার বাড়ির অভিমুখে রওনা হব। মা গঙ্গাকে দর্শন করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। এখানে ঠাকুরের ভোগ আরতি শুরু হয়ে গেছে।
महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। এবার সকল দর্শনার্থী ও ভক্তদের হাতে ফুল বিতরণ হচ্ছে ঠাকুরকে অঞ্জলি অর্পণ করার জন্য। উপাসনা কক্ষে মনোরম আধ্যাত্মিক পরিবেশে মনটা একদম ভালো হয়ে গেল। सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमो। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तय स्थित्वा। আশ্রমে প্রবেশ করেই বাম দিকে বিশাল চারতলা বাড়ি, যা এই আশ্রমের সাধুগৃহ, অতিথিশালা ও অনাথ বালকদের থাকার পবিত্র স্থান। এখনো পুরোদমে নির্মাণের কাজ চলছে। আচ্ছা আচ্ছা, তিনটেই আছে। আর এটা তো ওইদিকে যে মন্দির দেখলেন, ওটা তো ডাইনিংটা। আচ্ছা 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 আচ্ছা, সাধুদের। সাধুদের আর তলার এইগুলো মানে সাধুদের। আচ্ছা, গেস্ট রুম। মানে এখন কোনো রেডি কিছু নেই না? রেডি একটুখানি দেখাবেন জাস্ট একটা, যে কোনো রুম দেখান তাহলেই মোটামুটি। না না, ঠিক আছে, শীতকালে এরকম থাকবে, মানে মোটামুটি থাকার জন্য একটা ব্যবস্থা আছে। ডরমিটরি, ছাত্ররাও থাকে। আচ্ছা, মানে এখানে এখন মোটামুটি ছাত্র সেরকম নেই। ছাত্র আছে 8 জন আছে। 8 জন মানে ছাত্র বলতে ওরা কোথায় পড়াশোনা করে? লোকাল যে স্কুল আছে, যে যেমন ক্যাটাগরি, সেই ক্যাটাগরি স্কুলে ভর্তি করা। আচ্ছা, সে ভর্তি করে তাদের খালি থাকা খাবার ব্যবস্থাটা এখানে, লেখাপড়া সবকিছু মানে আশ্রমের। আচ্ছা আচ্ছা, পড়াশোনাটাও তাই। পড়াশোনা প্রাইভেট টিচারও দিয়ে আছে সবাইকার। আচ্ছা, এই যে জিনিসটা চলছে মানে আরো বাড়বে নিশ্চয়ই। 50 জন স্টুডেন্ট রাখার ইচ্ছা আছে। 50 জন মানে আগামী দিনে সব কিন্তু মানে অনাথ বাচ্চারা। কারো বাবা আছে, মা নেই, মা আছে বাবা নেই, কারো কেউই নেই। আচ্ছা, অতিথি ভবনের উপর থেকে বাইরের দৃশ্য সত্যিই অপূর্ব। মা গঙ্গার অপরূপ শোভা, তার পাশেই আশ্রমের 3 চূড়া বিশিষ্ট মন্দির। এখানে একবেলা থাকলেই মন স্নিগ্ধ হয়ে যাবে। এখনো এই আশ্রমে কিন্তু নির্মাণ কাজ চলছে, পুরোপুরি হয়নি, আন্ডার কনস্ট্রাকশন। এটা যখন পুরোপুরি হয়ে যাবে দেখবেন দেখার মতো আশ্রম হবে। তখন আরেকবার আমি আসবো, এসে ভিডিও করে আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করব, যারা যারা বাড়ি থেকে বেরোতে পারেন না তাদের জন্য। মূল মন্দিরের পেছনে ঠাকুরের ভোগ রন্ধনশালা, এখানে ঠাকুরের ভোগ রান্না হয়। মন্দিরের বাম পাশে অস্থায়ী প্রসাদ কক্ষ, এখানে দর্শনার্থী ও ভক্তদের প্রসাদ বিতরণ হবে। আমার বাড়ি কেষ্টপুর। হ্যাঁ, আপনি ভিডিও দেখেন আমার? হ্যাঁ, আপনার ভিডিও দেখে পোস্ট করি আমি, শেয়ার করি। এমনি দিনে কিন্তু প্রসাদ কক্ষে এরকম ভিড় হবে না। খালি এই আশ্রমে যারা ফোন করে আসবেন তাদের জন্য প্রসাদের ব্যবস্থা হবে। যেহেতু আজকে বড়দিন 25শে ডিসেম্বর, তাই আজকে একটা স্পেশাল আয়োজন করা হয়েছে। এখানকারই আশ্রমের একজন সদস্য, উনি আয়োজন করেছেন আজকে যে প্রসাদ উনি ওনার দায়িত্বে বিতরণ হচ্ছে, তাই জন্য একটু স্পেশালভাবে আয়োজন করা হয়েছে আজকে। কিন্তু আপনারা যদি নর্মাল দিন আসেন, যেরকমভাবে আপনারা মহারাজকে জানাবেন টেলিফোনের মাধ্যমে, মহারাজ সেইভাবে কিন্তু আয়োজন করবে প্রসাদের। ব্রহ্মকর্ম সমাধিনা হরি ওম তৎসৎ। শুরু করুন।
আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির দেখার সুযোগ পাবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক। আপনারা দেখছেন আমার চ্যানেল জার্নি উইথ ছোটন। আমার ডাকনাম কিন্তু ছোটন, তাই জন্য আমার চ্যানেলের নাম দিয়েছি জার্নি উইথ ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলেই আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সামনে হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল জার্নি উইথ ছোটনের মাধ্যমে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।